কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে যেটা বলবো এটা বাবার নির্দেশই আমি মনে করছি আর কি। যতটুকু আমার মনে আছে, যতটুকু আমার পেয়ে আছে সেটা আমি বলবো আজকে, এবং তার ঘটনার প্রেক্ষাপটটাও বলবো। আমরা 29 তারিখে আমরা বেনারস থেকে ফিরলাম ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে ফিরে তারপরে 30 তারিখেই আমার কাছে খবর এলো যে বাবা খুব শরীর খারাপ হয়েছে, আর বাবা হসপিটালাইজড। তো আমি তো একটু চিন্তাই হলো যে কি কি করা যায়। মনটা খারাপ হচ্ছে, কিন্তু এই জাস্ট ফিরে এলাম বেনারস ব্যাঙ্গালোর থেকে। এতদিন বাড়িতে ছিলাম না, তো কাজও অনেক আছে। তো 30 তারিখ 1 তারিখে সঞ্জয়ের ফোন এলো, হীরামনের ফোন এলো যে বাবার শরীরটা বেশ খারাপ, মানে একটু সংকটজনক অবস্থা। তো আর সঞ্জয় বলল যে তুই আসতে পারবি? আমি বললাম আমি তো জাস্ট 29 তারিখে ফিরলাম। ঠিক আছে, আসবো। বলছে যে চলে আয়। তো 1 তারিখের এটা আমার আমি বললাম ঠিক আছে, আমি 1 তারিখে 2 তারিখে আসছি, বাবার তো আছে। তো 1 তারিখ পর্যন্ত বাবা রাত্রিবেলা ঘুম হচ্ছে না, বারবার হচ্ছে। তো 2 তারিখে আমার টিকিট হলো, টিকিট করে আমি 2 তারিখেই বেরোলাম যে যাই দেখে আসি এবং বাবাকে করে আসি, বাবার কিরকম আছে দেখি। তো 2 তারিখে পৌঁছলাম রাত্রিবেলার দিকে বেনারসে। বেনারসে পৌঁছানোর পর দেখি মানে অবস্থাটা, কারণ মামুনিদি, তারপরে হীরামন, সঞ্জয়, শান্ত, এরা সব তো বাবার ওখানেই আছে, আর আশ্রমে খুব কমই আছে, এবং রিঙ্কুর শরীর খারাপ তখন। তো এপাশের দিকেও ব্যবস্থা, মানে দুটো দিকে সামলানো খুব কঠিন ব্যাপার আর কি। আর ওই জন্য অত লোককে, যদি অনেক লোক আসে তাহলেও আশ্রমে ঝামেলা হবে, আশ্রমে মেনটেন করা মুশকিল হবে, তাদেরও সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুব একটা ক্রিটিক্যাল অবস্থা, সব দিকে রিসোর্সের প্রবলেম আছে। তো 2 তারিখে রাত্রিবেলা এসে একদম রাত্রিবেলা 11টার সময় পৌঁছেছিলাম। আমি বললাম তাহলে কি আমাকে এখন যাবো হসপিটালে? বলছে না, এখন যাওয়ার দরকার নেই, সঞ্জয়রা আছে, সঞ্জয়, হীরামন, শান্ত, মামনিদি সবাই আছে। তো মামনিদির রাত 11টার দিকে এলো, আমার জন্য যে রাত্রিবেলা যা সেবা ছিল সেবা করে পরদিন সকালবেলা আমি 2টো রুটি সেবা নিয়ে গেছি। মানে সবসময় মনটা একদম আনচান করছে যে বাবাকে কখন দেখবো, বাবাকে কখন দেখবো। বাবাকে হসপিটালে কোনোদিন তো দেখিনি। তো প্রথম আমি বাবাকে হসপিটালে দেখবো আর কি। এমনি বাবা গেছেন হসপিটালে, ঘুরতে গেছেন, ঠিক আছে, কোনো টেস্ট হয়েছে সেখানে, কিন্তু বাবা যেখানে হসপিটালে ভর্তি আছেন এটা প্রথম আমার অভিজ্ঞতা। তো গিয়ে খুঁজে বার করে ওখানে পৌঁছলাম। পৌঁছানোর পরে গিয়ে দেখি বাবা হসপিটালে বেডে বসে আছেন, এবং আমাকে দেখে হাসলেন, এবং সেই যে এই হাসিটা মানে দেখার জন্যই হয়তো হাজার হাজার কিলোমিটার যাওয়া যেতে পারে। এই যে ভুবন বলন হাসি, এসে বলছেন তুমি এসে গেছো? হ্যাঁ বাবা এসেছি। আর আমি তখন বললাম বাবা দেখলাম বেশ ভালোভাবে বাবা বসে আছেন, হাসছেন। বললাম বাবা তাহলে আর একদিন দুদিন, আজকে রাত্রিবেলাটা থাকবেন, কালকে সকালবেলা নিয়ে যাবো আশ্রমে। কালকে সকালবেলা আপনাকে রিলিজ করে নিয়ে যাবো। আমি বাবাকে খুব কনফিডেন্টলি বলছি। বাবা হাসছেন, বলছে ঠিক আছে তুমি এখন সেবা করো। এখন বাবা আমি সেবা করে এসেছি, আমি এখানে আর কিছু সেবা নেবো না। মামার দিকে বলছে যে এনাকে 3টে রুটি দাও, আমার সামনে বসে সেবা করো। আমার বাবা নিজের সামনে বসে সেবা করেন। আমি বললাম বাবা এই হসপিটালে এখানে কি করবো? বলছে না তুমি সেবা করো, তুমি এখন এসছো। কোনো কথা শুনলেন না, আমাকে ওখানে সেবা করালেন। করানোর পরে তারপরে এইবার আমি দেখছি যে হসপিটালের ব্যবস্থা কি আছে না আছে, নার্সদের সঙ্গে কথা বলা বা এ করা। তো তার আগের দিনও বাবা ঠিকভাবে রাত্রিবেলা করেননি আর কি, একটু ঘুমিয়েছেন। সঞ্জয়, হীরামন এরাও তো সারা রাত্রি জাগা, শান্ত জায়গা। তো ওরা বললো যে আমরা আসছি, মামুনিদি আছে ওখানে, আমি টুইন, মামুনিদি এরা আছি। তো ওরা সঞ্জয়রা বললো যে আমরা তাহলে একবার ফ্রেশ হয়ে আসছি ঘর থেকে, আশ্রম থেকে। আমি বললাম ঠিক আছে তোরা যা, আমি আছি। আর ওখানে প্রচুর বাবার তখন অনেক টেস্ট করছিল, টেস্টের রিপোর্ট নেওয়ার ছিল। ডাক্তাররা মানে ঘন ঘন আসছে, এই ওষুধ এনে দাও। আর ওষুধ আনার জন্য বিভিন্ন কাউন্টারে যাওয়া, সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়ানো, এই ওষুধ পাওয়া যাচ্ছে কিনা, এগুলো সমস্ত, মানে ওখানে একটা দুটো লোক কন্টিনিউয়াসলি লাগে।
তো ওই দৌড়াদৌড়ি চলছে, টুইন এক পাশে যাচ্ছে, আমি এক পাশে যাচ্ছি। আচ্ছা, ব্লাড রিপোর্ট গুলো অন্য একটা বিল্ডিং থেকে ব্লাড রিপোর্ট নেওয়া, যেখানে ব্লাড টেস্ট হচ্ছে সেখান থেকে। তো ডাক্তারদের সঙ্গে কথাবার্তা চলছে, ডাক্তার বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এমনি এই এ চলছে। বাবা সকালবেলাটা মোটামুটি ঠিকই ছিলেন। আমি বাবার ব্লাড রিপোর্ট নিয়ে অন্য একটা বিল্ডিং এ গিয়েছিলাম, ব্লাড রিপোর্ট যেখানে ব্লাড টেস্ট হয়, সেই ব্লাড টেস্টের ওখান থেকে রিপোর্ট নিয়ে যখন 1টার দিকে এসছে, তখন থেকে বাবার শরীরটা খুব খারাপ। আমাকে ডেকে বলছে যে খাতা পেন দাও, পেন আনো, আনো। আর বাবার কাছে লেখা ছিল, বাবা লিখতে শুরু করছেন। তো বলছেন যে ইয়েকে ডাকো, হীরামনকে এক্ষুনি ডাকো, হীরামনকে এক্ষুনি। হীরামন কোথায়? তারপরে সঞ্জয় কোথায়? আর এই যে ডাক্তার আমাকে যে ইঞ্জেকশন দিয়েছিল সেই কথা। তার আগে বাবাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল, মানে তখন ইয়ে পাচ্ছিল না আর কি, ভেনটা পাচ্ছিল না ঠিক। তো যে জায়গাটা ভেনটা পেয়েছে সেই জায়গাটা যখন দিচ্ছে, তখন বাবা খুব চিৎকার, মানে ইয়ে ওঠে যে ভীষণ লাগছে, এখানে এখানে দিও না, অন্য জায়গায় দাও। তো যাই হোক, হীরামন ছিল না, ডাক্তার এসে করছে। তো তো এগুলো সব হীরামন জানে আর কি। তাহলে বলছে বাবা হীরামনকে ডাকো। আমি তখন ফোন করছি হীরামনকে যে হীরামন চলে এসো, বাবার একটু কষ্ট হচ্ছে। তো এরা এরা সবাই তখন মানে 8 ঘন্টা মতো লেগেছে, ওরা সব চলে এলো। আসার পরে এইবার বাবার যে কষ্টটা শুরু হলো সেটা হচ্ছে যে বাবার মানে পেটটা ক্লিয়ার হচ্ছে না। বলছে আমি বাথরুমে যাবো। তো বাথরুমে যাওয়া, বাবা ওইভাবে ওই অবস্থায় বাথরুমে যাওয়া, বাবা এখানেই পটি করো, এখানেই আমরা পটি করাবো, হ্যাঁ এখানেই তোমরা এ করো, এইখানে বসো। বাবা বলছে না আমি বাথরুমে যাবো। মানে তাকে ধরে রাখা যায় না। তারপরে হীরামন, সঞ্জয়, আমরা সবাই মিলে ঘিরে ওটাকে কভার করলাম। কভার করে হীরামন বাবার পটি, মানে ভেতর থেকে হাত দিয়ে পটিটা বার করলো, অনেকটা পটি করলো। মানে সে একটা মানে খুব টেন্সড অবস্থা আর কি। বাবার শরীর ইয়ে হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বারবার বলছেন এরকম। তারপরে এটা যখন ইয়েটা হলো, পটিটা হলো, তখন বাবা একটু রিল্যাক্সড হলো তখন। আর বাবা তো কিচ্ছু খাচ্ছিলেন না। বাবা মামনি দিয়ে একটু পায়েস নিয়ে গেছেন, হয়তো একটু পায়েস নিয়েছেন বা একটু জল নিয়েছেন, শুধু বলছেন পানি, জল দাও, জল দাও, জল খাবো। তো তারপরে যে পটিটা ক্লিয়ার হওয়ার পরে আমরা বললাম ঠিক আছে বাবা, তাহলে এবার একটু বিশ্রাম নেবে। বাবা বলছেন হ্যাঁ ঠিক আছে, আমি এবার একটু বিশ্রাম। মানে বাবা তখন শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বাবা যখন শুয়ে পড়লেন, তখন আমরা ভাবলাম তাহলে তো ব্যাপারটা মোটামুটি একটু ক্লিয়ার, মানে হয়তো পটির জন্য প্রবলেমটা হচ্ছিল। আর ডাক্তারদের যে ইঞ্জেকশন দিয়েছে সেই ওষুধগুলো তো চলছে। তো আমরা সবাই ওখানেই বসে আছি। আর এর মাঝখানে ওই বাবার পটির জন্য আলাদা করে চেয়ার কেনা, সেই চেয়ারটা কিনে আনলাম। এবার আমি আর হীরামন দুজনে গেছি ওই ওয়াইপ কেনার জন্য, বাবার মুখটুক পরিষ্কার করানোর জন্য। এর জন্য আমরা ওয়াইপ কেনার জন্য গেছি। তখন মোটামুটি বাজে 6টা, 6:30। দেখছি বাবা শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা ফিরেছি 6:45, 7টার দিকে। তখন এরপরে বাবার হঠাৎ করে মানে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। তখন মানে দেখছি বাবা যে শ্বাসকষ্ট মানে হচ্ছে, বাবা ডাক্তার এসে বলছে ওনাকে মাস্কটা পরান। আর আমরা মাস্কটা পরাতে যাচ্ছি, সবাই মিলে ধরে আছি, কিন্তু মাস্ক উনি টেনে খুলে দিচ্ছেন, হাত ধরা যাচ্ছে না, মানে এত শক্তি, হাত ছিঁড়ে দিচ্ছে। তারপরে বাবার যে ইয়ের তুলসী মালা, সেটাকে খুলে ফেললেন। হ্যাঁ, তারপরে পৈতেটাকেও খুলে ফেলেছেন। তখন মামনি বলছে বাবা পৈতেটাও খুলে ফেলছো তুমি কেন? হ্যাঁ, তারপরে কোনো রকম ভাবে পৈতেটাকে পড়ানো হলো, কিন্তু তুলসী মালাটা বাবা খুলে ফেলে দিলেন। মানে এত ইয়ে হচ্ছে, ফুল ফ্লেজের অক্সিজেন চলছে তখন। আর আমরা সবাই মিলে বাবাকে ধরে আছি, কেউ পিঠে হাত বোলাচ্ছে, কেউ ইয়েতে হাত বোলাচ্ছে। আর বাবার শুধু এই মাস্কটা বারবার খুলে ফেলে দিচ্ছে। ডাক্তাররা বারবার এসে বলছেন মাস্কটা ওনাকে পড়তে যাবে, অক্সিজেনটা ভেতরে যাচ্ছে না, অক্সিজেনটা ভেতরে যাচ্ছে না। তো এইরকম একখানা মানে অবস্থা চলছে, আমরা কোনো রকমের বাবাকে ধরে রাখতে পারছি না। আর এর মাঝখানেই যে বাবা, আমরা সামনে বসেছি, আর বাবা শান্তকে বলেছেন যে তুমি একটু ঘুমো ওখানে গিয়ে। মানে এই যে টাইমটা যেটা করেছে না, এটা মনে হচ্ছিল আমরা মানে অন্য কোনো ঘোরের মধ্যে আছি, মানে বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হতে যাচ্ছে। হ্যাঁ, বাবা কিছু বলছেন, মনে হচ্ছে শুনতে পাচ্ছি না। মানে কিরকম একটা লীলা করেছেন বাবা ওই সময়টাতে। সবাই যেন কিরকম মানে দৌড়াদৌড়ি করছে, ইয়ে হচ্ছে, সবাই এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে। বাবা মাস্ক খুলে ফেলছেন। হ্যাঁ, ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, কিন্তু কিছুতেই কন্ট্রোল হচ্ছে না সিচুয়েশনটা। তারপরে হঠাৎ করে মানে মানে টুইন হাত দিয়ে, টুইন আর মামনি দিয়ে বাবাকে ইয়ে করছিল আর কি, পিঠে হাত বোলাচ্ছিল, হাতটা দেখে। হঠাৎ করে একখানা ইয়ে হলো, আর বসে বসেই
বাবা তখন কিন্তু মানে বাবাকে শোয়ানো হয়নি, বাবা বসে আছেন এবং মুদ্রাটাও জপের মুদ্রা। বসেই একটা করে আওয়াজ হলো, কি হলো, বাবা হঠাৎ করে ঢলে পড়লেন। তো আমরা সবাই চিৎকার করছি, ডাক্তার 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 এদিকে এসো। আর ডাক্তার বলতে তোমরা সব ভিড় সরাও, আমরা দেখছি, ব্যবস্থা করছি করছি। ডাক্তাররা গিয়ে তারপরে বাবাকে ডাক্তাররা শোয়ালেন। আর আমরা তখন বুঝতে পারছি না, কারণ অনেকবার আমি তো শুনেছি বাবার কাছে এইরকম এক্সপিরিয়েন্সটা আমার প্রথম। কারণ আমি অনেকবার শুনেছি যে বাবা এরকম চান্সে চলে গেছেন, তারপর আবার ফেরত এসছেন, নাড়ি পাওয়া যাচ্ছে না, তারপর ফেরত এসছেন। তো আমি জানি যে বাবা এরকম কোনো একটা দ্বিধা করছেন, যে ইয়ে হয়েছে। কিন্তু এই যে বাবা যে ডিসাইড করেছেন যে উনি চলে যাবেন, এটা আমার মনের মধ্যেই ছিল না। তখন সবাই মানে এই এই অবস্থাতে ডাক্তাররা সবাই, পুরো ডাক্তারের টিম চলে এসছে ওখানে, পুরো টিম চলে এসছে এবং তারা তাকে বাবাকে চেস্ট দিয়ে চেষ্টা করছে, চেস্টের ইয়ে করে চেষ্টা করছে। পুরো বললাম তোমরা সব সরে যাও এখান থেকে, তোমরা কেউ এখানে থাকবে না, আমরা দেখছি কি করা যায়। রিভাইভ করার চেষ্টা করলো, কিন্তু বাবা তারপরে লাস্টের দিকে অনেক রিভাইভ করার চেষ্টা করার পরে ডাক্তার এসে বললো না সরি, আমরা কিন্তু এ করতে পারলাম না। তখন আমাদের কিন্তু আশা আছে। আমি হীরামন বাবার সামনে বসে আছি, বলছে না বাবা ওঠো। হম সরি, আমার কষ্ট হচ্ছে বলতে। কিন্তু এটা কি জানতো যে বাবার লাস্টে এত যে কষ্টটা বাবার দেখলাম সামনে, বুকটা ফেটে যাচ্ছিল। ডাক্তাররা যখন মানে আমাদের এই যে ঘটনাটা হচ্ছিল, মানে এটা শুরু হয়েছিল 7টার পর থেকে। এক্স্যাক্টলি কখন যে বাবা চলে গেলেন সেটা হীরামন কাছে ছিল, ওরা হয়তো বুঝতে পেরেছে, আমি একটু দূরে ছিলাম। হ্যাঁ, কিন্তু তারপরে ডাক্তারদেরকে যখন আমরা মানে ডাক্তারদেরকে ফাইনালি আমরা ডেকে বুঝতে পারলাম এই ঘটনাটা, তখন মোটামুটি 8টা 15-20 বাজে। ডাক্তাররা তারপর পুরো টেস্ট করলো, সমস্ত কিছু করার পরে 9টার দিকে 9টার দিকে বাবার ইয়েটা হলো, মানে বাবারা ডিক্লেয়ার করলেন যে বাবা আর নেই। 9টার সময় যে সার্টিফিকেটটা, ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটা 9টার সময়। কিন্তু তার আগে থেকেই আমাদের মানে এই 7টার পর থেকে যে ঘটনাটা শুরু হয়েছে, 7টা থেকে 8টা 40-45 পর্যন্ত, এর মধ্যেই এই জিনিসটা হয়েছে। এবং আমরা মানে আমরা ভাবতে পারিনি যে বাবা এরকম ভাবে চলে যাবে সামনে। আমি খুব সকালবেলা আমি খুব আশাবাদী ছিলাম যে আমরা পরের দিন হয়তো বাবাকে নিয়ে বাড়িতে আসবো এবং বাবাকে তারপর আমরা নিজেদের মতো করে ট্রিটমেন্ট করাবো, যেরকম ভাবেই হোক। কিন্তু বাবা যে এইভাবে ডিসিশন নেবেন সেটা তো আমরা জানতে পারিনি। আর তারপরে দেখলাম অনেক ভক্ত, মানে সেই দিন কিরকম আহ আরো অনেক ভক্ত বাবার এলেন, যেমন আমাদের ইয়ে মানবেন্দ্রদা। মানবেন্দ্রদা সেই দিন রাত্রিবেলা পৌঁছেছেন এবং উনি এসে যখন দেখেন, তখন আমরা বাবাকে নিয়ে বেরোচ্ছি হসপিটাল থেকে, তখন রাত প্রায় 11টা বাজে। সেই সেই যে ঘটনাগুলো, যে আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি বাবাকে নিয়ে, আগে বাবাকে নিয়ে সঞ্জয় তখন ওই ব্যবস্থাগুলো করছেন যে কোনখানে রাখা হয় বাবাকে, কতদিন রাখা হবে, কি ব্যাপার, সেই যে এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো, লোকেদেরকে কমিউনিকেট করা, অসীমদাকে বলা, পুরুষোত্তমদাকে বলা, সবাইকে বলা, এই যে এগুলো সেগুলো সব সঞ্জয় শুরু করলো। আমি আর হীরামন এখানে ছিলাম। আমি হীরামন শান্ত, বাবার সমস্ত ওই সার্টিফিকেট টার্টিফিকেট গুলো নেওয়া, ওখানের মধ্যে ডক্টরের সঙ্গে কথাবার্তা বলা, এই সমস্ত ম্যানেজমেন্ট গুলো আমরা করলাম। আর বাবার জন্য যে ফ্রিজার যেটা ফ্রিজের ব্যবস্থা করা, এগুলো সমস্ত সঞ্জয় করছিল। প্রায় আমরা রাত 11টার দিকে বাবাকে নিয়ে পৌঁছলাম ওখানে। এবং কিছু আশ্চর্য ঘটনা, যেটা মামনিদি বলেছে, মামনিদির কাছে শুনলাম আর কি, তখন তো আমরা পৌঁছইনি, যে 16 নম্বরে বাবাকে প্রথমে ইচ্ছা ঠিক হয়েছিল যে বাবাকে 26 নম্বরে ঢোকানো হবে, 26 নম্বরে রাখা হবে। কিন্তু 26 নম্বরে ওই ইয়েটা ফ্রিজটা ঢুকলোই না। তো আলটিমেটলি 20 নম্বরে ঢোকাতে হলো। এই 20 নম্বরে বাবার ফ্রিজটা ঢোকানো হলো। এবং মামনিদি যেটা বলছেন যে রাস্তার যে কুকুরগুলো ছিল, তারা যে ইয়ে করে, তারা বাবার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেছে ঘর পর্যন্ত, যেটা কোনোদিন হয় না। তারপরে বাবাকে ওখানে রাখা হলো, আমরা সব বাবার সঙ্গে ছিলাম ওইখানে সেই দিন, সেই রাত্রিটা। হ্যাঁ, মানে একটা অদ্ভুত, মানে কি যে একটা ঘোরের মধ্যে ছিলাম, যে বাবা যে এরকম চলে গেছেন বলে ভাবতে পারি, মানে ভাবতে পারছি না তখন যে বাবা এরকম ভাবে শরীর ছেড়ে দেবে।
আমরা তখনও ভাবছি যে বাবা কোনো রকম ভাবে হয়তো চলে আসবেন, ট্রান্সে চলে গেছে। তো তারপরে আমরা মাঝে মাঝে শরীরে হাত দিচ্ছি বাবাকে, দেখছি আর কি যে কিরকম আছে না আছে, দেখলাম শরীরের কোনো ইয়ে নেই। এবং তার পরের দিন দুপুরবেলা পর্যন্ত যে মহাপুরুষের যে দেহ, দিব্য শরীর, এই মহাপুরুষের দেহ এই আমরা ঠিক করলাম যে এরপরে বাবাকে ওই বাবার দেহটাকে আমরা ওই ক্লাব ঘরে রাখবো, সেখানে সবার শ্রদ্ধাঞ্জলি যারা দিতে আসবে তাদের জন্য হবে। তো সমস্ত ব্যবস্থা করা হলো এবং ওইখানে যে ড্রেসটা ছিল বাবার ড্রেসটা চেঞ্জ করার দরকার ছিল। তো আমরা ড্রেসটা চেঞ্জ করলাম যখন, তখন দেখলাম বাবার হাতটা কিন্তু তখনও ফ্লেক্সিবল, নড়ছে, নড়ছে মানে কি নাড়ানো যাচ্ছে, যেমন বডি স্টিফ হয়ে যায় না, সেই স্টিফের ব্যাপারটা নেই। কিন্তু আমরা মানে বাবার জামা চেঞ্জ করা দিই, চেঞ্জ করিয়ে তারপরে বাবাকে ঠিকভাবে টাকা দেওয়ার পরে ওখানে ফ্রিজ চালিয়ে আবার এবং এই যে ঘটনাগুলো ঘটছে চোখের সামনে, প্রচুর ভক্ত আসছে বাবার, তখন অনেক ডিসকাশন পয়েন্ট আছে, বাবাকে সমাধি দেওয়া হবে না কি দেওয়া হবে, প্রচুর ডিসকাশন পয়েন্ট চলছে। কিন্তু মনের মধ্যে যে আমি কোন ভাবে আছি, কোন ট্রান্সে আছি, বাবা কি এখনো চলে গেছেন, এখনো বিশ্বাস হচ্ছে না। আমি যখন চৈতালিকা ডুবকে ফোন করলাম, তখন ওরা তো ব্যাঙ্গালোরে আছে, ওরা বললো আমরা পরের দিনই আসছি, কিন্তু আমার তখনও বিশ্বাস হচ্ছে না বাবা চলে গেছেন, বাবার শরীর ছেড়ে দিয়েছেন, তখন আমার বিশ্বাস হচ্ছে না। আর তারপরে আরো কিছু ঘটনা যেটা হয়েছে, যে বাবার যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামে যখন মানে বাবাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন রাস্তায় যে বানরগুলো ছিল, ওখানে যে প্রচুর বানর থাকে, তো ওই বানরগুলো কিন্তু রাস্তার উপর বসে আছে, মানে পাঁচিলের উপর বসে যেন লাস্ট দর্শন দিচ্ছেন বাবা, লাস্ট দিয়ে দিচ্ছে। তো এইসব ঘটনাগুলো চোখের সামনে হলো, যে মহাপুরুষ যখন চলে যায় তখন তার কি ইয়ে হয় সেগুলো। এবং লাস্টে যখন আমরা বাবার একদিন পরেই তো বাবার এটা দাহ করা হচ্ছিল, ওই দাহর সময় যখন আমরা ওখানে থাকি, মানে যারা যে ভক্তরা ছিল তারা এখানে দিব্য ইয়ে অনুভব করেছিল। আমাদের বাবাকে যখন প্রসেশন করে নিয়ে আসা হয় গঙ্গার ঘাটে, হরিশ্চন্দ্র ঘাটে, যখন বাবার ইয়ে হলো চিতার ওখানে, তখনও বাবাকে যখন হাত দিয়েছি, তখনও যখন বাবার গায়ে পায়ে ঘি মাখিয়েছি, তখনও কিন্তু বাবার শরীরটা মনে হচ্ছিল নরমই আছে, কোনো শক্তের ব্যাপার ছিল না, কোনো ব্যাপারই ছিল না। মানে উনি যে শরীরটা মনে হয়নি যে এতদিনের, মানে দুদিন আগেকার শরীর। আর তারপরে যখন দাহ শুরু হলো, কাজ করার পরে যখন দাহটা শুরু হলো, তখন গন্ধটা ছিল যেটা, সেটা কিন্তু মানে সেই আমাদের যে এই এমনি শরীর পুড়লে যেরকম গন্ধ থাকে সেই গন্ধ ছিল না, একদম মানে দিব্য গন্ধ, মনে হচ্ছিল কোনো যজ্ঞের আগুন জ্বলছে। কিছু ঘটনা ছিল, একটা দিক থেকে তখন মানে হরিশ্চন্দ্র ঘাটের একদিক থেকে তখন শিবের আরাধনা চলছে, একদিক থেকে কৃষ্ণের আরাধনা চলছে। সবাই আমরা দেখছি যে বাবার চিতায় হচ্ছে, এবং তার মাঝখানে একটা ভিডিও যেটা হয়েছিল, যে বাবার এটা আত্মাটা বেরিয়ে যাচ্ছে, একটা লাইট বেরিয়ে যাচ্ছে ওপর থেকে, সেটা ক্যামেরাতে ধরাও পড়েছে। এবং তারপরে মানে আমাদের যেরকম শরীর জ্বলে যাওয়ার পর মাথাটা ফাটে, আওয়াজ হয়, সেখানে কোনো আওয়াজ হয়। যখন মানে আস্তে আস্তে করে চিতার এটা আগুনটা নিভছে, তখন হালকা একটা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার মানে চিতার আগুনটাই হলো। এবং তারপরে আমরা যখন বেরোচ্ছি তখন মানে তুমুল বৃষ্টি, ওই যে বৃষ্টি 2-3 ঘন্টা ধরে যে বৃষ্টিটা হলো, সেটা সাংঘাতিক। এবং আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যখন বাবার শরীরটা চলে গেল, যারাই ওখানে ছিল যখন ফিরছে, তখন কিন্তু মনটা হালকা হয়ে গেছে। সেই যে দুঃখ ভাবটা ছিল বাবার, সেই দুঃখ ভাবটা নেই। বালক বাবা তখন এসে পৌঁছলেন, কিন্তু বালক বাবা লাস্ট দর্শনটা করতে পারলেন না, কারণ ওনার ট্রেন এত লেট হলো যে উনি মানে বাবার চিতা হওয়ার পরে উনি পৌঁছলেন আর কি। তো ঘটনাক্রমগুলো যখন দেখি, তখন মনে হয় যেন এটা কোনো একটা দিব্য অলৌকিক জিনিস। আর খুব মানে নিজেকে ভাগ্যবান মনে হয় যে এই জিনিসগুলো আমি সামনে থেকে দর্শন করতে পেরেছি। সামনে থেকে এই যে দর্শন করা, এই যে এটা 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 মানে খুব ভাগ্য না হলে এই দর্শন, এই জিনিস পাওয়া যায় না। যে বাবা যে কি জিনিস ছিলেন, মহাপুরুষ যে কি জিনিস ছিলেন, আমরা তো অনেক পড়েছি, অনেক শুনেছি, কিন্তু এই মহাপুরুষের যে লীলা, কিরকম ভাবে যে উনি লীলা করেন, গোবিন্দের যে কি লীলা, এইসব লীলা মানে কল্পনা করা যাবে। ঠিক আছে, আজকে আমি রাখলাম, প্রণাম।